এবার সমন্বয়কদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন তারেক রহমান। এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, দেশে শুরু হচ্ছে সেনা শাসন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। বড় দলকে টার্গেট করে কথা বলা, তাদের নেতাকর্মীরা যখন কথা বলে, যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো সময় একটা সংঘর্ষ জাতীয় নাগরিক কমিটি বানাম বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের সাথে কিন্তু লাইগা যাবে, আমি দেখতেছি। সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, সর্বদলীয় বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেই আহ্বান জানিয়েছি। দর্শক, অর্থাৎ সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে সেটাই ছিল বিএনপির মূল লক্ষ্য। তো এই জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেইখান থেকে তারা সরে এসেছেন। এরপরে রাজনীতিতে তারা সরাসরি না নামলেও বিএনপির সাথে তাদের কিন্তু যে বাদানুবাদ অথবা টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পাল্টা কাউন্টারের যে বক্তব্য, যে মাসুদ ওজন কামাও, মানুষ কিন্তু মাংস কেটে নেবে, হান্নানকে এই কথা বলা হয়েছিল। হামলে পড়েছিল স্টুডেন্ট ফর সভরেন্টি নামে একটা সংগঠন, প্রকাশ্যে পিটিয়েছে বেধড়ক পাহাড়ি শিক্ষার্থীদেরকে বেধড়ক পেটানো হয়েছে, পুলিশ প্রেজেন্ট ছিল। এবং এরপরে এইটা নিয়ে বিশ্রী বাজে ধরনের রাজনীতি হচ্ছে। রাজনীতি হওয়া খুবই স্বাস্থ্যকর, একটা গণতান্ত্রিক দেশে রাজনীতি হবে, কিন্তু শেখ হাসিনার আমলের মতো রাজনীতি যেন না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে সেই আহ্বান জানিয়েছি। দর্শক, অর্থাৎ সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে সেটাই ছিল বিএনপির মূল লক্ষ্য, যাতে ঘোষণাপত্রকে কেন্দ্র করে যাতে ফাটল না ধরে। পুরো প্রধান উপদেষ্টার বক্তব্য তাই, ঐক্যবদ্ধ থাকা সবারই তাই। মূল যে বিষয়টা ছিল একটা ঘোষণাপত্র, অর্থাৎ সেটা একটা চার্টার হিসেবে আসবে এবং 5ই আগস্ট থেকে সেটা কার্যকর হবে। এই ধরনের যে 2.5 পৃষ্ঠার যে খসড়া ঘোষণাপত্র, সেটার ব্যাপারে বিএনপির কোনো আগ্রহ ছিল না। বিএনপির এই ব্যাপারে কোনো প্রস্তুতিও ছিল না। এমনকি কেন এই প্রসঙ্গটা উত্থাপিত হলো সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন এটা কি কারণে এটা সামনে আসলো। এখন যেখানে তাদের হয়তো বক্তব্য, যেখানে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সামনে নির্বাচন হবে, তারপরে ফয়সালা হবে, সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্টগুলো পেশ করবে, আলোচনা হবে, তারপর নির্বাচনে যাবে, সেখানে এখন ঘোষণাপত্রের কি প্রয়োজন পড়লো? এটাই প্রশ্ন, যে গণঅভ্যুত্থানের 5.5 মাস পর রাজনৈতিক এবং ঐতিহাসিকভাবে এই ঘোষণাপত্রের কি প্রয়োজন ছিল, এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রথমত, বিএনপি এই বৈঠকে আসবে কি আসবে না এমন একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। তারপরে কথা ছিল যে সালাউদ্দিন আহমেদ শুধু প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। পরে যাই হোক, তারা মিটিংয়ে যোগ দিয়েছেন, কিন্তু এই মিটিংটা ব্যাপারে যে তারা বেশ নেগেটিভ ছিল, আরো অনেকগুলো রাজনৈতিক দল, এটা পরিষ্কার। যার কারণে কেউ প্রতিনিধি পাঠিয়েছে, আবার কেউ পুরো টিম নিয়ে এসছে, অর্থাৎ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে একটা বৈঠকের পরিসমাপ্তি ঘটেছে। সালাউদ্দিন আহমেদ উপদেষ্টাদেরকে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমাদের রাজনৈতিক ঐক্যতে যাতে ফাটল না ধরে সেই দিকে দৃষ্টি রাখার জন্য উপদেষ্টাদের আহ্বান জানিয়েছি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক থেকে বের হয়ে ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। বিকাল 4টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়। সেখানে জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ তারা ছিল। বৈঠক শুরুর আগে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সালাউদ্দিন আহমেদ যোগ দেন। জামাত ইসলামী সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন, অর্থাৎ জামাত তার ফুল টিম নিয়ে এসছে। অন্যদিকে জুনায়েদ সাকিব ছিলেন গণসংহতি আন্দোলন, নুরুল হক নূর সাবেক ডাকসুর ভিপি, এবি পার্টির প্রতিনিধি ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ,
নাগরিক কমিটির ফুল টিম ছিল আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুল টিম ছিল আরিফ সোহেল সদস্য সচিব এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বে 3 সদস্য। বাকিরা ছিল, কিন্তু সবগুলোই কেমন জানি ছাড়া ছাড়া, এবং এই ঘোষণাপত্রের ব্যাপারে খুব একটা আগায়নি। বরং এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে যাতে ঐক্য বিনষ্ট না হয় সেই চেষ্টাটাই ছিল মিটিংয়ে, এবং বিএনপি সেই কথাটাই বলে এসছে তারা ঘোষণাপত্রের ব্যাপারে, যেটা একটা মুখ রক্ষার একটি কথা হয়েছে যে আরো আলোচনার পর এই ব্যাপারে চূড়ান্ত হবে। তার মানে আসলে এই ঘোষণাপত্রের বিষয়টি উপেক্ষিত থেকে গেছে বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে নাগরিক কমিটি। কেউ কেউ বলছেন যে না, জাতীয় নাগরিক কমিটি একটা আলাদা আর বৈষম্য বিরোধী আলাদা, কিন্তু বৈষম্য বিরোধীর অনেক ছেলেপেলেই, বিশেষ করে সার্জিস থেকে শুরু করে আরো অনেকেই, তারাই কিন্তু এখন জাতীয় নাগরিক কমিটির বড় বড় পদগুলোতে আছেন। তার মানে তারা ABC টিম, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এই জাতীয় নাগরিক কমিটি একটা রাজনৈতিক দল ঘোষণার করার কথা ছিল, কিন্তু সেইখান থেকে তারা সরে এসেছেন। এরপরে রাজনীতিতে তারা সরাসরি না নামলেও বিএনপির সাথে তাদের কিন্তু যে বাদানুবাদ অথবা টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কাউন্টার, পাল্টা কাউন্টারের যে বক্তব্য, যে মাসুদ ওজন কামাও, মানুষ কিন্তু মাংস কেটে নেবে, হান্নানকে এই কথা বলা হয়েছিল। তো আজকে আমরা দেখছি, গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় যে এটা আরো একটা ন্যাক্কারজনক ঘটনা, অন্তত এই সময়টাতে আমাদের যারা আদিবাসী আছেন তাদের সাথে একটা আদিবাসী বাঙালি, এই একটা জাতিগত গোষ্ঠী হিসাবে আমরা কালকে দেখলাম জাস্ট আওয়ামী লীগ সরকার পতনের 5 মাসের মধ্যে আজকে ছাত্রলীগ নাই, যুবলীগ নাই প্রকাশ্যে, কিন্তু এখন এখানে অনেক ছাত্ররা নিজেরা মারামারিতে দলছেন, একদল আরেকদলকে পিটাচ্ছেন, হাসপাতালে যাচ্ছে, প্রকাশ্যে একটা মেয়েকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, আমরা এদের গ্রেপ্তার দাবি করি। যাই হোক, তো এই যখন অবস্থা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভরেন্টি নামক একটা প্রতিষ্ঠানের বা সংগঠনের যে হামলা, সেটার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের ইস্যুটা হচ্ছে এখানে, এই কমিটির যিনি আহ্বায়ক আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা কারা তোমরা কারা বিতর্কটা এখান থেকে শুরু হয়েছিল। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই বিএনপি সম্পর্কে কিন্তু খুবই সমালোচনা করেন। তো আজকেও তিনি যেই কথা বলেছেন, এটা নিয়ে বিএনপি যদি আসলে রিয়াকশন দেয় তাহলে কপালে শনি আছে এই জাতীয় নাগরিক কমিটির। কেন তিনি সরাসরি একটা অপবাদ অথবা অভিযোগ এনেছেন বিএনপির বিরুদ্ধে। তিনি কি বলছেন, ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায়। এখন এগুলা কৌশলী বক্তব্য বলে আমরা কি বিএনপির নাম নিছি? এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই দ্রুত নির্বাচন চায় বিএনপি, তারপরের ধাপে আছে জামাত, বাট তাদের অবস্থানটা খুবই স্পষ্ট না। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য যে ভারতীয় সেনাপ্রধান কি বলছিল, যে নির্বাচিত একটা সরকার ছাড়া এই ইন্টার্ম গভর্নমেন্টের সাথে তারা আসলে একটা রাষ্ট্র টু রাষ্ট্র স্বাভাবিক সম্পর্ক হবে না। তো সেইটাকে সেখানে কোট করছে যে ভারতীয় সেনাপ্রধানের সাথে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায় তারা নাকি গতকালকে আদিবাসী ছাত্রদের উপরে যেই হামলা হয়েছে সেই হামলার পেছনে তারা রয়েছে। তো তারা কারা? বিএনপি বা ছাত্রদল অথবা যুবদল। তো বলছে আপনারা লাশের রাজনীতি বন্ধ করেন। এখন কাকে বলছে? বাংলাদেশে আর কোনো লাশের রাজনীতি হবে না। এখন এই যে ধরেন ওই যে আজারি হুজুরের মতো একটু ঘুরে পেঁচা যেটা বললো, আর এখানে যে বক্তব্য আসলো, এটা কিন্তু কোথাও না কোথাও অলরেডি বিএনপিটা নিয়ে বক্তব্য বা প্রতিবাদ শুরু করে দিয়েছে। আর হাসনাত বলছেন 1972-এর সংবিধানে দেশের প্রতিটি জাতিকে স্বীকৃতি না দিয়ে সকলকে বাঙালি বলে এক সূত্রে গাঁথতে চাওয়া হয়েছিল। এতে বাকি জাতিসত্তার যে অধিকার সেটা হরণ করা হয়েছে। আজকের হামলা মানে গতকালকের হামলায় এই ঘটনা বাঙালি বলে স্লোগান দেওয়া হয়েছিল, অথচ স্লোগানকে নাকি প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতা। তো সবাই কি প্রত্যাখ্যান করছে? কারোর ভালো লাগলে এরা দিবে। এখন এটাও যদি আমরা সাধারণ যারা ছাত্র জনতার নেতৃত্বরা আছেন, যে আমার পছন্দ না হলে আমি কলম ভেঙে দেব সমালোচনা করলে, প্রেস উপদেষ্টা বলছে যারা কলম নির্বিঘ্নে চালান, কারোর ভাল লাগবে এই স্লোগান দেবে, কারোর ভাল লাগবে এই ধরনের, তাদের এটা ব্যক্তি ইচ্ছার তো একটা জায়গা আছে। বিষয়টা এমন না যে ছাত্র জনতা যা চাইবে। এখন ছাত্র জনতার নামে এই ছাত্র জনতা কারা? এদের মধ্যে বিএনপি আছে ভাই, তারা তো সাইড হয়ে গেছে, জামাত আছে পিছনে পিছনে আলাদা,
বিভিন্ন এখানে বিভাজনও আছে। তো এই ধরনের বক্তব্য থেকে কি হয়, এখানে কিন্তু আরেকটা বিভাজন হয়। এগুলো বক্তব্য দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, নয়তো আপনারা ওই তোরা কই রাজুতে আয়, এই ডায়লগটা যেটা ভাইরাল, এখানে কিন্তু আপনারা পিছনে পরবর্তী সময় অনেক মানুষ আর পাবেন না। তো এখন তাদেরই বক্তব্যের পর আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখলাম যে বিএনপির নেতাকর্মীরা আপনার এই কমেন্টগুলোর পোস্টের কমেন্টে হিউজ পরিমাণ বকাবকি নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বৈষম্য বিরোধীদেরকে শুরু করেছে। তবে আমরা মনে করি আর কি, এই মুহূর্তে যেই পরিমাণ দাবি দাওয়া বিভিন্ন ইস্যু ভাই সারা বাংলাদেশে রাষ্ট্র স্থবির হয়ে যাবে। আর এই যে মনে করলেন যে ঘুরে ফেরে আবার একটা বড় দলকে টার্গেট করে কথা বলা, তাদের নেতাকর্মীরা যখন কথা বলে, যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে কোনো সময় একটা সংঘর্ষ জাতীয় নাগরিক কমিটি বনাম বিএনপির যে কোনো অঙ্গ সংগঠনের সাথে কিন্তু লাইগা যাবে। আমি দেখতেছি টুডে টুমরো পরিস্থিতি ওইদিকে টার্ন করছে। এখন আদৌ কি এই ঘটনায় বিএনপি বা যুবদল বা ছাত্রদল জড়িত ছিল কিনা, এখানে ছবি আছে, ফুটেজ আছে, নিশ্চয়ই এটা বের হয়ে আসবে। ভালো থাকো। গতকাল এনসিটিভির সামনে যে হামলা এবং মারামারি হয়েছিল সেটা নিয়ে আলোচনা এখনো চলছে। আমরা খুব স্পষ্টভাবে দেখেছি ওখানে পাহাড়ি স্টুডেন্টরা তাদের একটা প্রতিবাদ, তাদের একটা দাবি নিয়ে গিয়েছিল এবং তার উপরে হামলে পড়েছিল স্টুডেন্ট ফোর্স অফ রেন্ট্রি নামে একটা সংগঠন। প্রকাশ্যে পিটিয়েছে বেধড়ক পাহাড়ি শিক্ষার্থীদেরকে বেধড়ক পেটানো হয়েছে, পুলিশ প্রেজেন্ট ছিল। এবং এরপরে এইটা নিয়ে বিশ্রী বাজে ধরনের রাজনীতি হচ্ছে। রাজনীতি হওয়া খুবই স্বাস্থ্যকর, একটা গণতান্ত্রিক দেশে রাজনীতি হবে, কিন্তু শেখ হাসিনার আমলের মতো রাজনীতি যেন না হয়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটা খুব সিরিয়াসলি দেখতে চাই। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি তার একটা বক্তব্য নিয়ে কথা বলবো। তার আগে এই ঘটনাকে কেন্দ্র করে যা যা হলো সেসব নিয়ে কয়েকটা কথা বলা দরকার। আমরা দেখেছি যে সংগঠন, যে বাঙালিদের যে সংগঠন স্টুডেন্ট ফোর্স অফ রেন্ট্রি পিটিয়েছে, বেধড়ক পিটিয়েছে পাহাড়ি স্টুডেন্টদেরকে, প্রচুর রক্তাক্ত হওয়ার ছবি আমাদের সামনে ভেসে বেড়াচ্ছে। তাদের দুজন যারা মাথায় ব্যান্ডেজ বেঁধে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন তাদের উপরে হামলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। পরবর্তীতে দুজনকে যখন আটক করা হলো, সেই দুজনের মাথায় কোনো রকম কোনো আঘাতের চিহ্ন নেই। এই ছবিগুলো ছড়িয়ে পড়েছে। প্রতারণা, বিভৎস প্রতারণা, মানে এই জিনিসগুলো আমরা খুবই বাজে রাজনীতির সময়গুলোতে দেখতাম। এবং আমি আগেও বলেছি এই অনুষ্ঠানে, মানে যেখানে পাহাড়ির একটা সংগঠন তাদের একটা দাবি নিয়ে, আমি আগে বলেছিলাম যে এই দাবিটা নিয়ে আমার দ্বিমত আছে। আমি তাদেরকে আদিবাসী বলার পেছনে যে রাজনীতি আছে সেটাকে ডিনাউন্স করি, কিন্তু তাদের ওই অধিকারের প্রতি আমি আমার সংহতি সমর্থন জানাই। তারা কয়েকদিন সময় নিয়ে যখন প্রোগ্রামটা ডেকেছে, এরপর বাঙালিদের ওই ছাত্র সংগঠনকে অনুষ্ঠান করতে দেয় উচিত হয়নি। ওখানে যাওয়ার সাথে সাথে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা না। পুলিশের সামনে বেধড়ক পিটিয়েছে এই রাষ্ট্রের নাগরিক। আমি আদিবাসী বলতে প্রস্তুত না হলে তারা সমান রাইট রাখা নাগরিক। এবং আমি মনে করি একটা গণতান্ত্রিক সমাজে ইভেন ক্ষুদ্র বা সংখ্যালঘিষ্ঠ যেসব মানুষ আছে, সংখ্যালঘু যেসব মানুষ আছে, সংখ্যালঘু শব্দটা নিয়ে অনেকে নানান কথাবার্তা বলে। আমি সংখ্যার ক্ষেত্রে লঘু বলছি, এর মধ্যে আমি কোনো আপত্তি খুঁজে পাই না। ফালতু কথা বলে যে সংখ্যালঘু বলে কিছু নেই, সংখ্যালঘু বলে কিছু আছে, এটা বাস্তবতা মেনে নিয়ে কথা বলি আমরা। সো তারা এথনিক মাইনরিটিস, তাদের রাইট কেমন প্রিজার্ভড আছে, বরং আমাদের চেয়ে বেশি আছে কিনা, টু সাম এক্সটেন্ট আমি মনে করি তারা আমাদের চেয়ে বেশি সিকিউরড আছে কিনা, সেফ আছে কিনা, সেটা একটা দেশের গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর বলে আমি মনে করি গণতন্ত্রের। এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, সেটা তো হলোই না। পুলিশের সামনে এগুলো হলো এবং প্রকাশ্যে ক্যামেরা আছে, দেখা যাচ্ছে। এবং এত কিছু ঘটে যাওয়ার পর হয়তো সরকারের একটু টনক নড়েছে, দুজনকে গ্রেফতার করা হয়েছে। আরো অনেকের গ্রেফতার হওয়া উচিত। নট অনলি দ্যাট, এখানে ফেসবুকে গুরুত্বপূর্ণ মানুষজন একজন ব্যক্তির স্ক্রিনশট শেয়ার করছেন। ওনার নাম হচ্ছে শাহাদাত ফারাজি সাকিব। তিনি আগামীকাল 11টায় এনসিটিভির সামনে এই যে ঘেরাও কর্মসূচি স্টুডেন্টস ফর সভরেন্টি যে ফ্লায়ার তৈরি করেছিল সেটা তিনি শেয়ার করেছেন। আমি আবারও বলছি, এই ডাকাটাই বিভৎসতা, অসভ্যতা, এটাই অপরাধ। আপনাদের যদি কিছু বলার থাকতো, পাহাড়ি স্টুডেন্টরা করে যাওয়ার পর আপনারা গিয়ে আরেক দিন আপনাদের দাবি দাওয়া জানাতেন, আপনারা ওখানে অবস্থান করতেন। এটাই গণতন্ত্র। ইত্রামি না গণতন্ত্র, ইত্রামি না। ইত্রামি করলে গণতন্ত্র হয় না, ওটা শেখ হাসিনা হয়ে যাওয়া হয়, ছাত্রলীগ হয়ে যাওয়া হয়। এই ভদ্রলোক জাতীয় নাগরিক কমিটি
এখানে একটা কমিটি হয়েছিল ধানমন্ডিতে, এটা 11 নভেম্বর মাসের 16 তারিখ, জুলাই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত, আন্দোলনকারী অন্যান্য অংশীজনের সমন্বয়ে গঠিত প্রতিনিধি কমিটি। তার মানে প্রতিনিধি কমিটিতে একটা তালিকা হয়েছিল, তার 1 নম্বর সদস্য হিসেবে তাকে দেখা যাচ্ছে। নট অনলি দ্যাট, তার ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি এটার সদস্য। ইনফ্যাক্ট এই যে হামলা স্টুডেন্টস ফর সভরেনিটি, এটা বলা হচ্ছে অনেকে, আমি খুব নিশ্চিত নই, আমি তারপরে তথ্যটা জানাই যে মূলত ওই সংগঠনটার ভিন্ন নামে এসে তারা এই কাজগুলো করেছে এখানে। আমি গতকালই বলেছি এটা একটা অসভ্যতা হয়েছে এবং এটা আমাদের রাষ্ট্রের সিকিউরিটির জন্য বড় প্রশ্ন তৈরি করছে, কারণ আমরা মাইনরিটির অধিকার নষ্ট করছি। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তারা হিন্দু সহ আলাদা মাইনরিটিস, এবং ঘটনাচক্রে এই মাইনরিটিসরা মুসলমান নন। আমাদের একটা মাইনরিটি মুসলমান আছে, এটা হচ্ছে উর্দু স্পিকিং পিপল। এই মাইনরিটিরা মুসলমান নন, সুতরাং ওই ন্যারেটিভ যে ইসলামী মৌলবাদ, ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, সেটা এস্টাবলিশ করা যাবে। ঘটনা যাই ঘটেছে, এই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলছেন, তারা প্রতিবাদ করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাদের কমিটিতে যিনি ছিলেন তিনি কি এখনো আছেন? আমি নিশ্চিত নই। যদি থেকে থাকেন, তার ব্যাপারে তারা কি ব্যবস্থা নিয়েছেন সেটা কিন্তু ভিজিবল করতে হবে, তাদেরকে জানাতে হবে। তাদের দলের কেউ একজন এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন, কিন্তু তাকে অন করা যাবে না। কিন্তু বরং আমরা দেখছি যে কোনো একটা ঘটনাকে প্রতিপক্ষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভরেনিটির হামলার নিন্দা প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ভারতীয় সেনাপ্রধানের সাথে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায় তারা এই হামলার পেছনে রয়েছে। আপনারা লাশের রাজনীতি বন্ধ করুন, বাংলাদেশে আর কোনো লাশের রাজনীতি চলবে না। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংবিধানে দেশের প্রতিটি জাতিকে স্বীকৃতি না দিয়ে সকলকে বাঙালি বলে এক সূত্রে গাঁথতে চাওয়া হয়েছিল, এতে বাকি জাতিসত্তার অধিকার হরণ করা হয়েছে। হামলার জন্য বাঙালি বাঙালি স্লোগান দেওয়া হয়েছিল, বাঙালি বলে স্থায়ীভাবে প্রত্যাখ্যান করে। হ্যাঁ, আমি একটা কলাম লিখেছিলাম প্রথম আলোতে, যে বাঙালি জাতীয়তাবাদ দিয়ে কি সাম্প্রদায়িকতা দূর করা যাবে? অনেকে মনে করেন যে সাম্প্রদায়িকতার সমস্যা যা বাঙালি জাতীয়তাবাদ দিয়ে সরে ফেলা যাবে। ভুল। বাঙালি জাতীয়তাবাদ ইটসেলফ একটা আইডেন্টিটি এবং এটার একটা সাম্প্রদায়িকতা, এটা হওয়া কোনো রকমই হতে পারে না। যাই হোক, আমি যে জায়গাটায় আসছিলাম, যেন পাটোয়ারি বলছেন, আমি জায়গাটা আবার পড়ি, ভারতীয় সেনাপ্রধানের সাথে তাল মিলিয়ে যারা দ্রুত নির্বাচন চায় তারা এই হামলার পেছনে রয়েছে। আপনারা লাশের রাজনীতি বন্ধ করুন, বাংলাদেশে আর কোনো লাশের রাজনীতি চলবে না। আমি প্রথম কথাটা হচ্ছে, এটা কাকে বলা হচ্ছে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারি, বিএনপিকে বলা হচ্ছে। আমরা মানে আর বিটিং অ্যারাউন্ড দ্য বুশ না করে সত্য কথাটা বলি। পাটোয়ারি যাকে বোঝাতে চেয়েছেন জনগণকে, কারণ উনিও বার্তা দিতে চেয়েছেন, কারণ ওনাকেও রাজনীতির মাঠে ওনারা আসছেন, ওনারা এখনো রাজনৈতিক দল নন, কিন্তু ওনারাও রাজনৈতিক দল তৈরি করছেন, মাঠে আসবেন এবং রাজনীতিতে পাল্টাপাল্টি কথা, পরস্পরকে প্রতিযোগিতার কারণে পরস্পরকে নানান রকম অভিযোগ করা, এসব আসবে। ওনাদের প্রধান প্রতিপক্ষ এখন মাঠে যেহেতু বিএনপি আছে, বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময় তাদের কি কি ভুলভ্রান্তি বা সমস্যা ছিল এগুলো নিয়ে তারা আলোচনা করবেন, হুইচ ইজ ভেরি রিলেটেড, ভেরি রিলেভেন্ট। আমি এতে প্রবলেম দেখি না। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, মুহূর্তেই এই দায় চাপানো হলো বিএনপির ওপরে। বিএনপি বা আর যে কেউ হোক, অনেকে অবশ্য ফান করে দেখাচ্ছে যে জামায়াত অগ্রিম বা দ্রুত নির্বাচন চাইছে, সেটা ওর স্ক্রিনশট লোকজন শেয়ার করছে। তাহলে কোন জামাতকেও বুঝিয়েছেন আমি জানি না, কিন্তু এই যে ভারতীয় সেনাপ্রধানের সাথে কাছাকাছি সময়ে বিএনপি এবং ভারতীয় সেনাপ্রধান দুজনই বাংলাদেশের নির্বাচনটা নির্বাচিত সরকারের সাথে, ভারতীয় সেনাপ্রধান আসলে দ্রুত নির্বাচন চাইনি, জনাব পাটোয়ারি একটু চেক করে দেখতে পারেন, তিনি বলেছেন নির্বাচিত সরকারের সাথে এটা হবে। সো দ্রুত নির্বাচন উনি চান নাই, বিএনপি চেয়েছে, বিএনপি জুলাই আগস্টে নির্বাচন চেয়েছে, এবং ভারতের কেউ ভারতীয় মানে বাংলাদেশের নিয়ে যারা কথা বলেন বিনা সিক্রি টাইপের কিছু লোকজন, তারা নির্বাচনটা একটু দ্রুত হওয়া দরকার, তাহলেই তাদের মানে বাংলাদেশের সাথে তাদের এনগেজমেন্ট বেটার হবে বলে বলেছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে, এই যে ঘটনাটা ঘটলো, মুহূর্তে দায় চাপিয়ে দেওয়া প্রতিপক্ষের উপরে কোনো রকম কোনো তথ্য ছাড়া, বরং এইটুকু তথ্য তো আমাদের সামনে আছে যে নাগরিক কমিটির একজন এটার সাথে জড়িত। আমি আবারও বলছি, তিনি আছেন কিনা আমি নিশ্চিত নই, একজন এটার সাথে জড়িত। উনি নভেম্বরের 16 তারিখেও তাদের কমিটির এক নাম্বার ব্যক্তি ছিলেন। এখন থাকতে পারেন, না থাকলে তো তাদেরকে ক্লিয়ার করতে হবে যে এই তথ্যটা যেহেতু সবার সামনে এসছে। তারা বরং জড়িত আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারা দোষ চাপাচ্ছেন বিএনপির ওপরে।
বিএনপি এরকম কিছু করতে পারে না তা না, আমি তাত্ত্বিকভাবে বলছি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান রকম ভুল এবং স্খলন আছে, কিন্তু বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক চর্চা আমরা দেখতে চাই, যেখানে মিথ্যে কথা দিয়ে না জেনে কেউ কাউকে দায়ী করবেন না। কেউ কেউ বলেন যে বিএনপি কি এটা করে ফেলতে পারে, বিএনপি কি করেছিল, বিএনপি ওটা করেছিল, বিএনপি এটা করছে। আমি জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি হয়তো আলাদা করে ডিটেইলড এই কথাটা বলবো। এই পর্যন্ত একটা কথা একটু যোগ করে রাখি, আসলে মূল সমস্যাটা হচ্ছে এক্সপেকটেশন। মানে নতুন যে রাজনৈতিক দল হতে যাচ্ছে, নতুন যে বন্দোবস্তের কথা বলছেন আপনারা, আপনাদের মনে রাখতে হবে এক্সপেকটেশন আপনাদের প্রতি আপনারাই তৈরি করছেন। আপনারা দাবি করছেন আপনারাই প্রধানতম শক্তি, আপনারা দাবি করছেন আপনারা প্রধানতম শক্তি। আমি মনে করি না, আপনারা সামনে ছিলেন ওই সময়টাতে, জুলাই আগস্টে, কিন্তু আপনারা প্রধানতম শক্তি এই মুভমেন্ট আমি মনে করি না, রিপিট। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, নিয়ে এগুলো করেছেন ফর শিওর, এগুলো আমি এগ্রি করি, এন্ডোর্স করি। যখন করছেন, আপনি যখন এই দেশের মাটিতে রাজনীতি করবেন, আপনাদের প্রতি এক্সপেকটেশনটা উইল বি স্কাই হাই। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আপনাকে বিবেচনা বা তুলনা বিএনপির সাথে হবে না, জামায়াতের সাথে হবে না, আপনার তুলনা হবে আপনার সাথে। এই দেশের বা সারা পৃথিবীর নিয়ম, এটা ব্যক্তির ক্ষেত্রেও সত্য। একজন ব্যক্তি এটা করে নাই বলে আমরা খুব অবাক হই, আর একজন এর চাইতে অনেক খারাপ কিছু বললে খুব একটা অবাক হই না। ইটস অল অ্যাবাউট এক্সপেকটেশন। জামায়াত সৎ লোকের শাসন চাই যখন বলে, যখন এর মধ্যে সমস্যা দেয়, এটাই তার যখন ইউএসপি করে তোলে, তখন সামান্য স্খলন এবং তার নামের সাথে যখন ইসলাম থাকে, তার স্খলনকে মানুষ অনেক কঠোরভাবে দেখবে, এটাই নিয়ম। সো প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাকে যখন আপনি ডিনাউন্স করেন, তখন আপনাকে আসলে বিরাট শুদ্ধ রাজনীতির চর্চা সামনে আনতে হবে। সুতরাং এই রাজনীতি আপনারা করতে পারেন না, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আবারও বলছি, ও করছে, বিএনপি করছে না, কে করছে এটা বলা যাবে না। নট অনলি দ্যাট, সামনে যখন রাজনীতির মাঠ, সবাই প্রতিদ্বন্দ্বিতায় নামবে, আপনাদের অনেকের বিরুদ্ধে আরো অনেক রকম ফিসফাস আছে, গুঞ্জন আছে, এগুলোও সব আসবে এবং আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ এগুলো ওরা কি করছে না বলে পার পাওয়া যাবে না। ওই যে গেইন, আপনারাই এই ন্যারেটিভটা সামনে আনছেন, আপনারা বাংলাদেশ পাল্টে ফেলবেন, আপনারা বাংলাদেশকে অনেক কিছু করে ফেলবেন, বাংলাদেশকে অসাধারণ করে ফেলবেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে, আমাদের সততার স্ট্যান্ডার্ড ঠিক হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সো আপনাকে ওটার সাথে চেকলিস্ট মিলিয়ে দেখতে হবে, জনগণ ওই চেকলিস্ট ওভাবে মেলাবে। সো এই রাজনীতি আমরা কোনোভাবেই দেখতে প্রস্তুত। ইনফ্যাক্ট এটা শুধু মানে নাগরিক কমিটি না, একই রাজনীতি আমরা বিএনপির পক্ষ থেকেও দেখতে চাই না। আগে কে কি রাজনীতি করেছে না, আমি এটা বিশ্বাস করি, সামনে শেখ হাসিনা পতনের পর একটা গণতান্ত্রিক বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, পরস্পরকে যুক্তি দিয়ে পরস্পরকে ডিবেট করবে এবং চেষ্টা করবে তাকে যতদূর সম্ভব, এটা রাজনীতির মাঠ, সে চাইবে আপার হ্যান্ড নিতে, তাকে যুক্তি দিয়ে যতটা সম্ভব তাকে কমব্যাট করবে। সব ফালতু শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো কিছু হলেই ওটা ও ঘটিয়েছে, এই রাজনীতি এবং না বাংলাদেশে কারো দিক থেকে দেখতে চান, এবং নাগরিক কমিটির পক্ষ থেকে তো একেবারেই না। মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এই সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতির ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়েও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করাও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি
দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক, বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।